আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন এবং যারা পরবর্তীতে যুক্ত হবেন, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচার স্বাস্থ্য কথার আজকের পর্বে। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর জান্নাতুন নাঈম। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে শিশু ক্যান্সার চিকিৎসা এবং প্যালিয়েটিভ কেয়ারের ভূমিকা। এ বিষয়ে কথা বলবো। আমাদের সাথে আছেন আমাদের আজকের অতিথি বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর জান্নাতারা ম্যাডাম, যিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক হেমাটোলজি এবং অনকোলজি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন এবং পাশাপাশি বিআরবি হসপিটালস লিমিটেডে একই বিভাগে কনসালট্যান্ট হিসেবে নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন। চলুন পরিচিত হয়ে নিই আমাদের অতিথির সাথে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের সাথে উপস্থিত হওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ আনার জন্য। পাশাপাশি আমি বিআরবি হসপিটাল লিমিটেডের কর্তৃপক্ষকে বিশেষ বিশেষ শুভেচ্ছা জানাচ্ছি আমাকে এখানে নিমন্ত্রণ করার জন্য। ধন্যবাদ। আমাদের আলোচনা শুরু করব শিশু ক্যান্সার বিষয়ে, কিন্তু তার আগে দর্শক আপনাদের উদ্দেশ্যে বলে নিচ্ছি শিশু ক্যান্সার চিকিৎসা এবং প্যালিয়েটিভ কেয়ারের ভূমিকা। এই বিষয়ে আপনাদের যে কোনো প্রশ্ন থাকুক বা যে কোনো জিজ্ঞাসা থাকুক, আপনার প্রশ্নটি পৌঁছে দিন আমাদের কাছে কমেন্টের মাধ্যমে। আমরা চেষ্টা করব লাইভ কল চলাকালীন সময়ের মধ্যে আপনার প্রশ্নের উত্তরটি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে জেনে জানিয়ে দেব। শুরু করছি ম্যাডাম। শিশু ক্যান্সার, শিশুদের যে সমস্ত ক্যান্সার হয়, কি কি ক্যান্সার শিশুদের ক্ষেত্রে হতে পারে? ধন্যবাদ, খুবই সুন্দর একটি প্রশ্ন। আমি আসলে আলোচনার শুরুতে আমি একটি কথা সবার উদ্দেশ্যে বলতে চাই, বিশেষ করে পরম শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই আমাদের যে সমস্ত শিশুরা ক্যান্সার আক্রান্ত তাদের বাবা মা বা যারা কেয়ার গিভার তাদেরকে ওনাদের শুধু একটা কথা বলতে চাই, শিশু ক্যান্সার সম্পূর্ণ নিরাময়ের যোগ্য এবং শুধু আমাদের দরকার হচ্ছে আমরা যদি আর্লিতে আসি এবং সঠিকভাবে চিকিৎসাটা করাই, শিশু ক্যান্সার সম্পূর্ণভাবে মুক্ত করা, ক্যান্সার থেকে মুক্ত হওয়া সম্ভব এবং শিশু একেবারে সুস্থ হওয়া সম্ভব। আজকে আমার কাছে প্রশ্নটা ছিল এটা, শিশুদের কী কী ধরনের ক্যান্সার হয়। শিশুদের যেই ক্যান্সারগুলো পৃথিবী জুড়ে বিভিন্ন দেশে হচ্ছে, মোটামুটি সব দেশেই আমরা যখন স্ট্যাটিস্টিক্স দেখেছি সিমিলার টাইপ দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি যে ক্যান্সারটা হয় সেটা হচ্ছে রক্তের ক্যান্সার। প্রায় 30% ক্যান্সার হচ্ছে বাচ্চাদের রক্তের ক্যান্সার, এবং এই রক্ত ক্যান্সারের মধ্যে সবচেয়ে বেশি যেটা হয় সেটাকে আমরা বলি অ্যাকুট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া বা ALL। আর একটু বোঝার সুবিধার জন্য বলতে পারি যে আসলে ক্যান্সারটা দুরকম, একটা হচ্ছে হেমাটোলজিক্যাল বা লিকুইড যেটাকে বলি হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি, আরেকটা হচ্ছে সলিড, সেই ধরনের ক্যান্সার। হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সির মধ্যে পরে বেশি হচ্ছে এই যে কিছুক্ষণ আগে যেটা বললাম অ্যাকুট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া অথবা AML, এগুলো আসে। আর আসে হচ্ছে লিম্ফোমা, সেটা নন হজকিন লিম্ফোমা হতে পারে, হজকিন্স লিম্ফোমা হতে পারে, এই দুটোই বেশিরভাগ হয়। আর সলিড টিউমারের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে ব্রেইন টিউমার। এছাড়াও বাচ্চাদের অর্গানের উপর ডিপেন্ড করে, যেমন লিভারের ক্ষেত্রে হেপাটোব্লাস্টোমা, কিডনির ক্ষেত্রে ব্রেইন টিউমার অথবা নেফ্রোব্লাস্টোমা, তারপরে নিউরাল টিস্যুর ক্ষেত্রে নিউরোব্লাস্টোমা, এমনকি এক ধরনের ক্যান্সার হয় সেটাকে আমরা বলি জার্ম সেল টিউমার। ঠিক আছে, সেটা অন্ডকোষ কিংবা বাচ্চাদের ওভারিতে কিংবা শরীরে যে কোনো জায়গায় হতে পারে। আবার মাংসপেশিতে এক ধরনের ক্যান্সার হয়, তাকে আমরা বলি র্যাপডোমায়োসার্কোমা। হাড়েরও এক ধরনের ক্যান্সার হতে পারে, সেটা আবার অনেক ভেদে হতে পারে। বাচ্চাদের যে জিনিসটা হয় আমি সেটাই বলছি, অস্টিওসার্কোমা, ইউইং সার্কোমা। সাধারণত অস্টিওসার্কোমা একটু 13, 14 বা 12, 11 বছর মানে বেশি বয়সের বাচ্চাদের ক্ষেত্রে হয়। আর ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হয় নিউরোব্লাস্টোমা, হেপাটোব্লাস্টোমা, নেফ্রোব্লাস্টোমা, এই ক্যান্সারগুলো বেশি হয়ে থাকে। আর আরও অনেক ধরনের ছোটো ছোটো ক্যান্সার হয়ে থাকে। আরেকটা হচ্ছে চোখে এক ধরনের ক্যান্সার হয়, সেটা হচ্ছে রেটিনোব্লাস্টোমা। এই ক্যান্সারগুলো সাধারণত বেশি হয়, অন্য আরও ক্যান্সার হতে পারে, সেগুলো কিছুটা রেয়ার। অর্থাৎ রক্তকণিকা সহ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে শিশুদের ক্যান্সার হতে পারে। তো এই যে বিভিন্ন ক্যান্সারগুলোর নাম আমরা জানলাম বা যেসব ক্যান্সার হয় আমরা শুনলাম, সাধারণত শিশুদের কোন বয়সে এই ক্যান্সারগুলো বেশি দেখা দেয়? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাধারণত দেখা যায় কি, একটা বাচ্চা জন্মের একেবারে ফার্স্ট দিন থেকে 18 বছর পর্যন্ত, আমাদের সাথে আমরা শিশু বলতে মানে আমাদের বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী 15 বছর পর্যন্ত আমরা শিশুদের ইয়ে করি, কিন্তু বিদেশে বা বহির্বিশ্বে হচ্ছে 18 বছর পর্যন্ত শিশুর সময়কাল ধরা হয়।
তো একেবারে জন্মের প্রথম দিন থেকে 18 বছর যে কোনো সময়ই বাচ্চাদের ক্যান্সার হতে পারে। এবং আশ্চর্য হবে শুনলে যে অনেক সময় মাতৃগর্ভে থাকা অবস্থায় ক্যান্সার হতে পারে। হ্যাঁ, সেটা আমরা যখন বিভিন্ন ধরনের পরীক্ষাগুলি করি তখন দেখা যায় বাচ্চাদের এক ধরনের ক্যান্সার হতে হয়, বিশেষ করে কিডনির এক ধরনের ক্যান্সার হয়। ছোট বাচ্চাদের জন্মের আগে আমরা বুঝি যে ওখানে ক্যান্সারটা হয়েছে। আপনার প্রশ্ন থেকে একটি প্রশ্ন জিজ্ঞেস করছি যে আপনি বলেছেন যে মাতৃগর্ভে থাকাকালীন সময়েও শিশুদের ক্যান্সার হয়, তো এটা কি মাতৃগর্ভে থাকাকালীন সময়ে কোনোভাবে জানার ব্যবস্থা আছে কিনা যে শিশুটি ক্যান্সারে আক্রান্ত কিনা? এই ক্যান্সারটা খুব কম হয়, যদিও হয় অবশ্যই জানার উপায় আছে, কারণ আমরা তো এখন ফিটাল স্ক্যান করি, 3 মাস পরে 5 মাস পরে আলট্রাসোনোগ্রাম করি। যখন ওই আলট্রাসোনোগ্রাম করব তখন ওই স্ক্যানে ডিটেক্ট হয়ে যায় যে এখানে একটা লাম্প বা এখানে একটা মাস এসছে। তো ওটা যখন অ্যাবনর্মালিটি হয় তখন পেডিয়াট্রিশিয়ান বা পেডিয়াট্রিক হেমাটো-অনকোলজি যারা আছেন তাদের সাথে আলোচনা করলেই বোঝা যাবে যে কী ধরনের ক্যান্সার বা কী। তাহলে আপনার প্রশ্ন ধরে একটু বলতে চাই, আমরা যদি আগে ডিটেক্ট করতে পারি তাহলে শিশুটাকেও সেভ করা যায়, মাটার প্রেগনেন্সিটা আনইভেন ফুল হয়। আচ্ছা, সেটা। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। এই যে শিশুদের ক্ষেত্রে ক্যান্সারগুলো হচ্ছে, এই ক্যান্সার হওয়ার কারণগুলো কি কি, কেন হয়? হ্যাঁ, এইটা কিন্তু ধন্যবাদ, খুবই চমৎকার একটি প্রশ্ন। এই কথাটা আমাদের যেসব বাবা মারা আসে আমাদের কাছে বাচ্চা ক্যান্সার আক্রান্ত হয়ে, এটা তাদের একেবারে মনের কথা আপনি বলেছেন। তো আসলে বাচ্চাদের কেন ক্যান্সার হয় এটা এখনও অজানা। হ্যাঁ, অনেক ক্ষেত্রে অজানা, তবে বেশিরভাগ যেটা মনে করা হয় জেনেটিক মিউটেশনের জন্য হয়। এছাড়া লাইফস্টাইলের জন্য খুব যে প্রমাণস্বরূপ পাওয়া গিয়েছে তা না, বিভিন্ন ধরনের এটা নিয়ে ডিসকাশন হচ্ছে, বিভিন্ন ধরনের স্টাডি হচ্ছে, কিন্তু সুনির্দিষ্ট প্রমাণ এখনও পাওয়া যায়নি। বেশি হচ্ছে জেনেটিক মিউটেশনের জন্য হয়। একথা কেন বললাম, ধরেন বড়দের ক্ষেত্রে কিন্তু ডিফার, বড়দের ক্ষেত্রে লাইফস্টাইল, তাদের ফুড হ্যাবিট, যে জিওগ্রাফিক্যাল এরিয়াতে থাকে, এই ব্যাপারগুলো পড়ে, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ওই প্রভাবগুলো হয় পড়ে না। আপনি বলেছেন যে যে কোনো শিশু গর্ভকালীন সময় থেকেই ক্যান্সারে আক্রান্ত হতে পারে। এই যে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে গর্ভকালীন সময় থেকে, কি কি ক্যান্সার গর্ভকালীন সময়ে পাওয়া যায়? আসলে কি, এই যে জেনেটিক মিউটেশন যেটা হয়, মিউটেশন অনেক ধাপ আছে। কিছু কিছু মিউটেশন দেখা যায় জন্মের আগে মায়ের পেটে থাকা অবস্থায় কিছু মিউটেশন হয়, হয়তো তার এক্সপ্রেশনটা কারো 2 বছর বয়সে হয়, কারো 6 বছর বয়সে, কারো 8 বছর, কারো 12 বছর, বা কারো একটু পরে। হ্যাঁ, সেটা বিভিন্ন ধাপ অনুযায়ী হয়। সাধারণত কিডনির কিছু কিছু টিউমার আছে যেগুলো, অথবা নিউরোব্লাস্টোমা যেটা বলি, সেই ধরনের ক্যান্সারগুলো অনেক সময় মা যখন বাচ্চার মাতৃগর্ভে থাকে তখন হতে পারে। আচ্ছা, বাচ্চার যে কোনো বিষয় নিয়ে বাবা মা অনেক বেশি উদ্বিগ্ন থাকে। এই যে ক্যান্সার রোগের নাম শুনলে বড়দের ক্ষেত্রেই আমরা অনেক ভয় পেয়ে যাই, আবেগ আপ্লুত হয়ে যাই। বাচ্চাদের ক্ষেত্রে তো অবশ্যই সেটা কোনো অংশে কম নয়, বরং আরও বেশি হবে। একটা বাচ্চার বাবা মা কীভাবে বুঝবে যে আমার বাচ্চাটি হয়তো ক্যান্সারে আক্রান্ত হতে যাচ্ছে বা ক্যান্সারে আক্রান্ত হয়েছে, কি কি লক্ষণের মাধ্যমে? আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, কারণ যখনই একটা বাচ্চা বাবা মা জানে যে বাচ্চার ক্যান্সার আক্রান্ত, এটা কিন্তু নিতে পারে না, এটা কেউ নিতে পারে না। এই ডিনায়ালটা কিন্তু আমাদের চিকিৎসার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা। বাবা মাকে ওই সময়টাতে কোপ করতে পারাটা খুব কঠিন, তাদের এই জিনিসটা খুব কঠিন সময় যায়। তো সেই জন্য এই ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে পৃথিবী জুড়ে যত গ্রুপ আছে শিশু ক্যান্সার নিয়ে কাজ করে, তারা সম্মিলিতভাবে একত্রিত হয়ে কিছু লক্ষণ সুনির্দিষ্ট করেছে। এটাকে আমরা বলি ওয়ার্নিং সাইন, যে সাইনগুলো দিয়ে বোঝা যাবে যে হওয়ার সম্ভাবনা আছে, এবং এইটা পরীক্ষা করে নির্ণয় করতে হবে যে ওর ক্যান্সার ছিল না। তার মধ্যে কিছু কিছু লক্ষণ দেখা যায় বাচ্চাদের, অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে বাচ্চাটি শুকিয়ে যাচ্ছে, সাডেন ওয়েট লস হয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যায় বাচ্চা কোনো কারণ নেই খুব শ্বাসকষ্ট হচ্ছে, এবং শ্বাসকষ্ট পারসিস্টিং, এবং কোনো চিকিৎসা সেটা ভালো হচ্ছে না, অথবা খুব রিপিটেড ইনফেকশন যতই আমরা অ্যান্টিবায়োটিক বা অন্যভাবে চিকিৎসা করছি, চিকিৎসার ফলাফলটা তত আশানুরূপ হচ্ছে না, বরং বাচ্চার খারাপের দিকে চলে যাচ্ছে। অনেক সময় হাতে পায়ে বা কোথাও চাকার মতো, এবং ব্যথা পায়নি, তারপর চাকা হচ্ছে এবং সেটা ব্যথাবিহীন, চাকাটা কোনো ব্যথা পাচ্ছে না বাচ্চারা, এরকম হতে পারে। অনেক সময় হয় কি, একটা মনে হয় যেন চোখটা বের হয়ে আসছে। অনেক সময় অনেক ধরনের ক্যান্সার, বিশেষ করে রক্ত, যেমন AML এর ক্ষেত্রে, নিউরোব্লাস্টোমার ক্ষেত্রে যদি আমাকে আয়ের ইনভলভমেন্ট থাকে তখন প্রোপটোসিস বলে ওটা বের হয়ে আসতে পারে, চোখটা মনে হয় যেন বের হয়ে আসছে এমন লাগে। আবার অনেক সময় রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন হিস্ট্রি থাকে,
অনেক দিন থেকে জ্বরের ইতিহাস থাকে এবং দেখা যায় সুস্থ বাচ্চা আমাদের বিশেষ করে নন স্কিন লিম্ফোমা যে বাচ্চারা খুবই কম ইতিহাস নিয়ে আসে, মাত্র 7 থেকে 10 দিন ইতিহাস, কিন্তু দেখা যায় অনেক জ্বর নিয়ে এসছে কিংবা লিম্ফ নোডগুলো অনেক ফুলে গিয়েছে, সাধারণ যে চিকিৎসা সেটা ভালো হচ্ছে না এমন হতে পারে, অথবা এমন হতে হলে পেট ফুলে গিয়েছে, ঠিক আছে। আবার অনেক সময় দেখা যায় হাতে পায়ে কালো কালো ছোপ ছোপ দাগ পড়লো, অথবা কোনো কারণ ছাড়াই ব্লিডিং হচ্ছে বাচ্চাদের। এরকম এই কিছু 9 থেকে 10টা লক্ষণ আছে, যে লক্ষণগুলোকে আমরা বলি ওয়ার্নিং সাইন। এই ধরনের লক্ষণ যখন বাবা মারা দেখতে পাবেন, দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হবেন, সবচেয়ে ভালো হয় যদি শিশু চিকিৎসকের শরণাপন্ন হন সবচেয়ে ভালো। এবং শিশু চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে যদি ওনারা সাসপেক্ট করে ইট মে বি ক্যান্সার, তখন ওনারা সুনির্দিষ্ট চিকিৎসক যেমন শিশু ক্যান্সার বিশেষজ্ঞদের কাছে পাঠিয়ে দেবেন। সবসময় মনে রাখবেন, ক্যান্সার আমি যখন আর্লি ধরা পড়বে তখন যেই ট্রিটমেন্ট তার চেয়ে 10, 12, 15 গুণ ট্রিটমেন্ট লাগবে যখন লেটে আসবে, এবং সেটার অর্থের পরিমাণটা অনেক বেশি থাকে, ভালো হওয়ার পরিমাণটাও কমে যায়। এই জিনিসটা সবাই আমাদের মাথায় খুব এটাকে মনের মধ্যে রাখতে হবে, এই জিনিসটা স্মরণ করতে হবে। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। জানলাম যে কী কী লক্ষণের মাধ্যমে বোঝা সম্ভব শিশুটি আক্রান্ত কিনা ক্যান্সারে। এবার জানবো যে যখন বাবা মা কোনো লক্ষণ দেখে আপনাদের কাছে স্বাভাবিকভাবে যে বাচ্চাটিকে নিয়ে আসে, তারপরে বাচ্চাদের ক্ষেত্রে আপনারা কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত করেন যে আসলেই সে ক্যান্সারে আক্রান্ত? ধন্যবাদ। আসলে পরীক্ষা নিরীক্ষাটা ডিপেন্ড করবে কী ধরনের ক্যান্সার বা কী ধরনের লক্ষণ নিয়ে এসছে। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম লিকুইড ক্যান্সার বা হিমাটোলজিক্যাল ম্যালিগনেন্সি যদি হয়, সেক্ষেত্রে আমরা কিছু পরীক্ষা সুনির্দিষ্ট, যদি চাকা বা কোথাও ফুলে গিয়েছে এই ধরনের নিয়ে আসে, সেক্ষেত্রে আমরা হয়তো পরীক্ষাগুলোর ভিন্নতা থাকবে। সাধারণত রক্তের ক্যান্সারটাই বাচ্চাদের বেশি হয়, সেক্ষেত্রে আমরা প্রথমে ছোট্ট একটা টেস্ট করি, সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট অ্যান্ড পেরিফেরাল ব্লাড ফিল্ম। এটাতেই কিন্তু যদি কারো ব্লাড ক্যান্সার হয়ে থাকে 70 to 80% আমরা বুঝে যাই। এরপরে আরও এটাকে সুনির্দিষ্ট করার জন্য আমরা হাড়ের রস নিয়ে পরীক্ষা করি, তাকে আমরা বলি বোন ম্যারো স্টাডি। বোন ম্যারো স্টাডিরই অনেকগুলি ভাগ আছে, মরফোলজি, ইমিউনোফিনোটাইপিং, সাইটোজেনেটিক্স, আদার্স। এগুলো করে আমরা একেবারে সুনির্দিষ্ট হই কী ধরনের রক্তের ক্যান্সার সে অনুযায়ী আমাকে দেখতে হবে। এই জিনিসটা আমার কেন জরুরি, আমি যত সুনিপুণভাবে সুনির্দিষ্ট করতে পারবো, বিশ্বায়িত করতে পারবো কোন ধরনের ক্যান্সার, যার চিকিৎসাটা একেবারে ভিন্ন এবং স্পেসিফিক, সুনির্দিষ্ট এবং স্পেসিফিক চিকিৎসা যখন দিতে পারবো, ভালো হওয়ার সম্ভাবনা অনেক গুণ। আর এটা তো বললাম রক্তের। আর যখন নাকি ধরেন মাংসপেশি কিংবা হাড়ের হয়, সেক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইমেজিংয়ে চলে যাই। হয়তো কখনো তার একটা এক্স রে করতে হতে পারে, সিটি স্ক্যান লাগতে পারে, এমআরআই লাগতে পারে। এরপরে আমরা কেমো দেওয়ার জন্য কিংবা আরও কোথাও ছড়িয়েছে কিনা, তখন ধাপে ধাপে অন্য পরীক্ষা করি। বড়দের ক্ষেত্রে আমরা জানি যে কোনো ক্যান্সারের চিকিৎসায় সার্জারি, কেমোথেরাপি, রেডিয়েশন কয়েকটি ধাপ আছে। শিশুদের ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে পদ্ধতিগুলো জানতে চাই। সিমিলার, নট সেম। এই জন্য বললাম, বড়দের ক্যান্সারের প্যাথোলজি প্যাটার্ন একেবারে ভিন্ন বাচ্চাদের থেকে। তাদের ড্রাগের ডোজ, ড্রাগের স্পেসিফিসিটি বাচ্চাদেরটা একেবারে ভিন্ন, কিন্তু সিমিলার। ওনাদেরও কিছু ওষুধ, আমাদেরও কিছু ক্যান্সারের ক্ষেত্রে কখনো কেমোথেরাপি, কখনো রেডিওথেরাপি, কখনো সার্জারি। বিশেষ করে সলিড টিউমার যেটা, সেখানে সার্জারি হচ্ছে ওয়ান অফ দ্য ওয়ে অফ ম্যানেজমেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ সার্জারিটা। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। বড়দের এবং বাচ্চাদের ক্ষেত্রে কিছুটা পার্থক্য রয়েছে আপনি বলেছেন। ক্যান্সারের ক্ষেত্রেও কি বড়দের এবং বাচ্চাদের ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে কোনো পার্থক্য আছে তেমন? হ্যাঁ, যে ড্রাগসটা আলাদা থাকে। আর দেখা যাচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে, যেমন একদম একটা ছোট এক্সাম্পল দিই, যেমন নন হজকিন্স লিম্ফোমা, যেটা বড়দের ক্ষেত্রে হচ্ছে ইন্টারমিডিয়েট রিস্ক, অত হাই রিস্ক না, মানে অত বেশি মারাত্মক হয় না। বাচ্চাদের ক্ষেত্রে খুব মারাত্মক হয়। আর বাচ্চাদের জন্য একটা ভালো খবর আছে, সেটা হচ্ছে বাচ্চাদের ক্যান্সার খুবই কেমোসেন্সিটিভ এবং রেসপন্স ওদের খুব ভালো। এই ভালো হওয়ার পিছনে একটা হচ্ছে ক্যান্সারের গতি প্রকৃতিটাও একটা দায়ী, আরেকটা হচ্ছে আমরা তো বুড়ো হয়ে গিয়ে আমাদের কিডনি, লাং, হার্ট অনেক কিছু কমপ্লিকেটেড হয়ে যায়, কিন্তু বাচ্চাদের সব ফ্রেশ। সেই জন্য ওরা যত বেশি কেমোথেরাপি নিতে পারে, ওরা অ্যাডাপ্ট করতে পারে, বড়রা সেটা পারে না। তো কেমোথেরাপি যদি অ্যাডাপ্ট করতে পারে, ক্যান্সার সেলগুলো তাড়াতাড়ি করে ট্রিটমেন্ট করাটা খুব বেটার হয়, এবং বড়দের চেয়ে বাচ্চাদের সার্ভাইবিলিটি অনেক বেশি, অনেক ভালো, সম্ভাবনা অনেক বেশি ওদের। আমি এটা বলি। আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে ম্যাডাম আপনার কাছে জানতে চাচ্ছি,
আপনি আপনার আলোচনার এক পর্যায়ে বলেছেন যে বড়দের তুলনায় বাচ্চাদের ক্ষেত্রে যদি ক্যান্সার হয় সেখান থেকে সুস্থতা লাভের আশঙ্কা অনেকাংশে বেশি। আর একটি কথা আমরা জানি, মেডিকেল সায়েন্সে খুব প্রচলিত, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। বাচ্চাদের ক্ষেত্রে ক্যান্সারে প্রিভেনশন বা প্রতিরোধ কিভাবে করা যায়? খুব সুন্দর প্রশ্ন। তার আগে আমি একটু ছোট্ট একটা কথা বলিনি সবার উদ্দেশ্যে। আমার বাচ্চারা যদি ধরেন 3 বছর একটা বাচ্চা যদি ব্লাড ক্যান্সার হয়, তার চিকিৎসা করার জন্য ধরেন 2 বছর সময় লাগবে, কিন্তু আমাদের গড় আয়ু কত? 70 বছর, 72 বছর, 74 বছর। তাহলে তাকে আমি 6 বছর পর্যন্ত চিকিৎসা দেওয়ার পর যখন সে ক্যান্সার মুক্ত হবে, বহুদিন সে বেঁচে থাকবে। সেই জন্য আমরা মনে করি একটা ক্যান্সার আক্রান্ত বাচ্চাকে ক্যান্সার মুক্ত করা মানে একটা নতুন জীবনের জন্ম দেওয়া। তো আমি মনে করি সবাই, সমাজের সর্বস্তরের লোকজন এই ব্যাপারে উদ্যোগী হবেন, এগিয়ে আসবেন, আমরা যেন ক্যান্সার আক্রান্ত বাচ্চাদেরকে চিকিৎসা দিয়ে সুস্থ করতে পারি। আমি সবার কাছে এই আশা ব্যক্ত করি। আর আপনি যে প্রশ্নটা করেছেন যে প্রিভেনশনের জন্য আমরা কী করি, চমৎকার প্রশ্ন। সেটা হচ্ছে আগে না বাচ্চাদের ক্ষেত্রে এক ধরনের ট্রেন্ড ছিল, ইদানিং ট্রেন্ডটা চেঞ্জ হচ্ছে। যেমন দেখা যাচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার বাচ্চাদের অত হতো না, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে। তো এগুলো বলা হচ্ছে বাচ্চাদের লাইফস্টাইলটা একটু চেঞ্জ করার জন্য। যেমন বাচ্চারা এখন বেশি খেলে না, শাকসবজিগুলি কম খাচ্ছে, কিংবা ফাস্টফুডের দিকে বেশি নজর, তারপর সেলফোন বেশি ব্যবহার করছে। এই ব্যাপারগুলো যদি আমরা চেঞ্জ করতে পারি কিছু কিছু ক্ষেত্রে, এবং তার সাথে যেটা সবচেয়ে প্রয়োজনীয়, এই যে আমরা কিছুক্ষণ আগে বলছি ওয়ার্নিং সাইন, এই লক্ষণগুলো যদি দেখা যায় একেবারে প্রাথমিক অবস্থায় যদি চিকিৎসকের কাছে আমরা আসতে পারি, সেক্ষেত্রেও আমরা অনেক অনেক কিছু দিকে পরিত্রাণ পাবো। এটা আমি ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। ধন্যবাদ বিআরবি হসপিটাল লিমিটেডকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি দর্শকদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলতে চাই, আপনারা সবসময় মনে রাখবেন শিশু ক্যান্সার নিরাময়যোগ্য এবং 100% নিরাময়যোগ্য। সেটা নির্ভর করবে আমরা যদি সঠিক সময় এবং যত আর্লি বাচ্চাকে আমরা লক্ষণ জেনে ডিটেক্ট করতে পারবো এবং আর্লি চিকিৎসা করতে পারবো, আমরা বাচ্চাকে 100% এই ক্যান্সার থেকে মুক্ত করতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দর্শক। বর্তমানে বিশ্বের পাশাপাশি বাংলাদেশও পিছিয়ে নেই। চিকিৎসার ক্ষেত্রে অনেকাংশে আমরা এগিয়ে যাচ্ছি এবং তাতে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের রোগীরা এবং তাদের স্বজনেরা। ক্যান্সার এমন একটি রোগ, যে রোগটি যত তাড়াতাড়ি আপনারা ধরতে পারবেন তত তাড়াতাড়ি এর চিকিৎসা করা সম্ভব এবং তা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আশা করি আমাদের আলোচনা থেকে আজ আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। আজ এ পর্যন্তই থাকছে। চলে আসবো আবারও কোনো দিন নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে আপনাদেরই কাছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।